বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে চমকে গেল প্রেরণা। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। প্রেরণার বিশ্বাস হচ্ছিল না তার যে স্বামী তাকে এত ভালোবাসতো সে কিনা তাকে ছেড়ে আরেকটা বিয়ে করে নিল। নিজের পেটে হাত বুলাতে লাগলো প্রেরণা। তার গর্ভে যে এখন বেড়ে উঠছে নতুন একটি প্রাণ। এমন সময় যে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি প্রেরণা। প্রেরণার স্বামী সাদিক অপরাধী মুখ করে তার সম্মুখের পানে এসে দাঁড়ালো। মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রেরণা। আমি নিজের ইচ্ছায় এই বিয়েটা করিনি। আম্মা বলেছিল এই বিয়েটা না করলে তিনি বিষ খাবেন, তাই আমি বাধ্য হয়ে। আর কিছু বলতে পারল না সাদিক। তার পূর্বে প্রেরণা ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। বাঘিনীর মতো গর্জন দিয়ে বলল, তোমার থেকে আমি কোনো অজুহাত শুনতে চাই না, ঠকবাজ ছেলে একটা। প্রেরণার শাশুড়ি আমিনা বেগম দৌড়ে এসে আহাজারি করে বলা শুরু করলো, কে কোথায় আছো রে? এই একটু দেখে যাও, এই মেয়ে আমার ছেলেকে মারলো। নিজের স্বামীর গায়ে হাত তুলল। ছি ছি ছি। প্রেরণা আমিনা বেগমের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, আপনি চুপ করুন। আমি জানি আপনি সব নষ্টের গোড়া। আপনি তো শুরু থেকে আমাকে পছন্দ করেন না। নিশ্চয় আপনি আপনার বোনের মেয়ে ময়নাকেই সাদিকের দ্বিতীয় বউ করে এনেছেন, তাই না? প্রেরণার ভাবনাকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণের মধ্যে রুম থেকে বেরিয়ে এলো ময়না। প্রেরণাকে দেখে তার চোখে মুখে আধার নেমে এলো। প্রেরণা ময়নাকে দেখে ভীষণ রেগে গেল। তবে মোটেও ভেঙে পড়ার মতো মেয়ে নয় সে। প্রেরণা নিজের পেটে হাত রেখে মনে মনে বলল, তুই একদম চিন্তা করিস না সোনা। আমি তোর মা, তোকে কথা দিচ্ছি তুই একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠবি। আমার যদি ক্ষমতা থাকতো তো আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। ওই সাদিক নামক কাপুরুষটাকেও তালাক দিতাম। কিন্তু সেটা আর সম্ভব নয়। কারণ এখন যে তুই আমার মধ্যে বেড়ে উঠছিস, তবে তুই ভাবিস না আমি এদের ছেড়ে দিব। এখন আমি এই বাড়ি থেকে এদের সবাইকে এদের সবার উপযুক্ত শাস্তি দিব। তুই শুধু দেখে যা। তোকে কিন্তু আমার মতো হতে হবে। মনে মনে এসব কথা বলার পর প্রেরণা সাদিকের দিকে তাকালো। মনে ভীষণ রাগ থাকলেও দৃষ্টিতে নমনীয়তা আনলো। এখন এদের জবাব দিতে চাইলে সে নমনীয়তা দেখালেই হবে। প্রেরণা শান্তভাবে বলল, আমি তোমার সন্তানের মা হতে চলছি সাদিক। কথাটা শোনা মাত্র সাদিক চমকে উঠল। ময়না আমিনা বেগমের একে অপরের দিকে চাওয়াচুই করলো। সাদিক উৎফুল্ল হয়ে বলল, তুমি সত্যি বলছো প্রেরণা? তুমি আমার সন্তানের মা হতে চলছো? হ্যাঁ সত্যি। ময়না কিছু একটা ইশারা করতে আমিনা বেগম তাদের মাঝে ঢুকে বলে ওঠেন, বললেই হলো নাকি? তুমি নিশ্চয় নিজের সংসার বাঁচানোর জন্য মিথ্যে বলছো, তাই না? মিথ্যে বলা, ছলনা করা এসব আপনার কাজ, আমার না। আমি যা বলছি তা একদম সত্যি। কথাটা বলে নিজের ব্যাগ হাতাতে থাকে প্রেরণা। কাঙ্ক্ষিত রিপোর্টটা পেতেই সেটি সবাইকে দেখিয়ে বলে, বিশ্বাস না হলে এই রিপোর্টটা দেখে নিন। আমিনা বেগম আর কিছু বলবেন কি তখনই সাদিক বলে ওঠে, আমি ভীষণ খুশি প্রেরণা। আমি বাবা হব ভাবতেই আনন্দ লাগছে। প্রেরণা দুর্বেদ্য হাসলো। এটাই চেয়েছিল সে। এখন নিজের পরিকল্পনা মোতাবেক এগোবে সে। প্রেরণা বলল, তোমার এত খুশি হওয়ার কারণ নেই সাদিক। আমি সতীনের ঘর করতে পারবো না, তাই তোমার সাথে সংসার হবে না। তাই আমার বাচ্চার অধিকার তুমি পাবে না। না, এমনটা হতে পারে না। তুমি প্লিজ এমনটা করো না। প্রেরণা ভীষণ খুশি হয়, এমনটাই তো চেয়েছিল। তার পরিকল্পনা একদম সঠিক দিকেই যাচ্ছে। প্রেরণা খুশি মনে রেখে প্রেরণা বলল, আমি তোমাকে বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করতে চাই না। তবে আমার কিছু শর্ত আছে। তুমি যা বলার বলো, আমি তোমার সব কথা শুনবো। এই ময়নাকে আমার খেদমত খাটতে হবে, আর তোমার মাকে বাড়ির সব কাজ করতে হবে। তবে আমি এখানে থাকবো। আমিনা বেগম তেরে এসে বললেন, বললেই হলো? ময়নাকে কি তুমি দাসীবাদী পেয়েছো নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করছি। আর জীবনে এমুখো হব না। প্রেরণা বেরিয়ে যাবে এমন সময় সাদিক তার পদ আটকে ধরল। বলল, তুমি যেও না প্রেরণা। তুমি যা চাও তাই হবে। আজ থেকে ময়না তোমার সব কাজ করে দেবে। ময়না বলে ওঠেই, আমি পারবো না। সাদিক ময়নাকে ধমকে বলে, প্রেরণা যা বলছে তাই করতে হবে। তোমাকে এখানে থাকতে হলে ওর খেদমত খাটতে হবে, আর না হলে বেরিয়ে যাবে এখান থেকে। ময়না আমিনা বেগমের সামনে গিয়ে ন্যাকা কান্না করতে লাগলো। বলল, দেখো তো ওই প্রেরণা আমাকে চাকরানি বানাতে চায়। আমিনা বেগম ময়নার হয়ে কিছু বলবে তো তার আগে সাদিক স্পষ্ট করে বলে দিল, ব্যাস অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। আম্মা, ময়না, তোমরা আমার কথা শুনে চললে তো ভালো থাকবে, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমিনা বেগম কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। প্রেরণা বিজয়সূচক হাসি। নিজেকে নিয়ে আজ ভীষণ গর্ব অনুভব হচ্ছে।
এতদিন একটা কাজের মতো কাজ করতে পেরেছে সে। প্রেরণা মনে করতে থাকে এই আমিনা বেগম বিয়ের পর থেকে কিভাবে তার উপর জুলুম করত। সাদিকের বাবা সাদ্দাম হোসেন পছন্দ করে প্রেরণাকে বাড়ির বউ করে এনেছিল, কিন্তু আমিনা এই বিয়ে মানেনি, কারণ সে ময়নাকে পুত্রবধূ করতে চাইতো। তবুও নিজের স্বামীর বিরুদ্ধে বেশি কিছু করতে পারেনি। সাদ্দাম হোসেন যতদিন জীবিত ছিল সব ঠিক ছিল, কিন্তু 1 মাস আগে হঠাৎ করে তিনি স্ট্রোক করে মারা যান। এরপর থেকে আমিনা বেগম আসল রূপ দেখাতে শুরু করে। শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রেরণা বাপের বাড়ি চলে যায়, আর ফিরে আসতে এত সব কাণ্ড ঘটতে থাকে। প্রেরণা হালকা একটা নিঃশ্বাস নেয়। ঘরে তার বিধবা মা, ভাইদের ঘাড়ে আর কতদিন বোঝা হয়ে থাকতো। তাই তো বাস্তবতার সাথে মানিয়ে নিতে হলো। তবে প্রেরণা মোটেও হার মানার পাত্রী নয়। নিজের শাশুড়ি, ওই ময়না, ওই সাদিক, সবাইকে সে উপযুক্ত শাস্তি দিবে, আর সেটা এই বাড়ি থেকে। এমনটাই পণ করল সে। অতঃপর জোরে একটা শ্বাস টেনে ময়নার উদ্দেশ্যে বলল, এই ময়না, আমার জন্য একটা চেয়ার নিয়ে আয়, আর সাথে একটা হাত পাখা নিয়ে আসো। ভীষণ গরম লাগছে, একটু বাতাসের প্রয়োজন। পারবো না, ময়না সব জবাব। সাদিক হুঙ্কার দিয়ে উঠল। ময়না ন্যাকা কান্না করতে করতে চেয়ার আনতে গেল। এসব বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করলেন আমিনা বেগম। তিনি খেলোয়াড় হিসেবে আনাড়ি নন। প্রেরণার মূল উদ্দেশ্য তিনি ঠাহর করলেন। এই তো তিনিও মনে মনে ছক কষতে লাগলেন। তিনিও ভেবে নিলেন কিভাবে প্রেরণাকে প্রতিপদে হারিয়ে দিবেন। এখন দেখার পালা কে কাকে বাজিমাত করতে পারে। প্রেরণার উপস্থিতি বুদ্ধি, নাকি আমিনা বেগমের অভিজ্ঞতা সম্পূর্ণ কুটুচে বুদ্ধি। প্রেরণার বিরুদ্ধে ময়না আমিনা বেগমের চক্রান্ত জোরালো হতে থাকে। তারা দুজনে বেশ কুটবুদ্ধিসম্পন্ন মহিলা ছিল। তারা দুজনে মিলে ছলনার পথ বেছে নেয়। আমিনা বেগম ময়নার সাথে মিলে পরিকল্পনা করে। তার সিদ্ধান্ত হলো, সাদিক আর শুধু বাচ্চার জন্য ওর প্রতি মায়া দেখাচ্ছে। এক কাজ কর, তুইও সাদিকের সাথে ঘনিষ্ঠ হ, মানে গর্ভবতী হওয়ার চেষ্টা কর। না হলে দেখবি ওই প্রেরণার সমান তুইও গুরুত্ব পাবি। ময়না আমেনা বেগমের পরিকল্পনা মোতাবেক কাজ করতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ ময়না কিছুতেই গর্ভবতী হয় না। এতে সে বেশ রেগে যায়। প্রেরণা মাতৃত্ব থাকাকালীন সময় বাড়তে থাকে। ধীরে ধীরে তার 7 মাসের গর্ভস্থকালীন সময় চলে আসে। এটা যেন আমিনা বেগম ও ময়নাকে আরও বেশি রাগিয়ে দেয়, কারণ সব কিছুই তাদের পরিকল্পনার বাইরে ঘটছিল, যা তাদের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়। সাদিক সন্তানের মায়ায় প্রেরণা সব কথা মেনে নেয়। ময়নারকে প্রেরণা হয়ে সব ধরনের কাজ করতে হচ্ছিল। আমিনা বেগম এসব সহ্য করতে পারছিল না। এজন্য তারা দুজনে মিলে খুবই নিষ্ঠুরতম একটা পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা ছিল প্রেরণাকে মেরে ফেলা। এই পরিকল্পনা হাতে নিয়ে দুজনে কাজ করতে থাকে। আমিনা বেগম একদিন চুপি চুপি বাজারে গেলেন। বাজারে গিয়ে বিষ কিনে আনলেন। সেই বিষ এনে তুলে দিলেন ময়নার হাতে। ময়নাকে পরামর্শ দিলেন, শোন, এই বিষটা তুই প্রেরণার যে রাতের খাবার দিবে সেটাতে মিশিয়ে দিবি, তাহলেই কাম খতম। তুমি এসব কি বলছো ফুপু? আমারে কি জেলের ভাত খাওয়াতে চাও নাকি? যা বাবা, তুই জেলের ভাত খাবি কেন? ওই প্রেরণা বিষ খেয়ে মরে গেলে তোমার ছেলেকে চুপ করে বসে থাকবো ভাবছো? সেও নিচ্ছে পুলিশ ডাকবো। আর যদি পুলিশ তদন্ত করে দেখে বিষ খাইয়ে মরে গেছে, তখন তো দোষটা আমার উপর আইব। তুই তো ঠিক বলছিস ময়না, আমি তো এইভাবে ভাবিনি। এই জন্য তো তোমার বুড়ি মাথার বুদ্ধির উপর আমার ভরসা নেই। আমাদের তাহলে কি করা উচিত ময়না? আমাকে এখন কাম করতে হইব, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর সেই জন্য ওই প্রেরণার বাচ্চা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে লাগবো। শুধু ধৈর্য রাখো, ধৈর্য ধরলে ফল পাইয়া যাইব। তুই দেই খেলাও। আচ্ছা। প্রেরণা সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসতে লাগলো। আমিনা বেগম ময়না তাদের দুষ্টু পরিকল্পনা রেডি করে রেখেছে। একদিন হঠাৎ করে প্রেরণা লিভার পেন ওঠে। প্রেরণা সেটা দেখতে পেয়ে আমিনা বেগমকে খবর দেয়। আমিনা বেগম খুশিতে লাফিয়ে উঠে বলে, এই সুযোগের অপেক্ষায় ছিলাম, চল চল, এখন কাজে পড়িল কি। দুইজনে মিলে প্রেরণার বড় কোনো ক্ষতি করতে, কিন্তু প্রেরণার ভাগ্য ভালো ছিল, তাই সাদিক সঠিক সময়ে চলে আসে। সাদিক প্রেরণাকে এই অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যা দেখে ময়না ও আমিনা বেগম একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। দুজনে ভীষণ ক্ষুব্ধ হয়ে যায়। প্রেরণাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা শুরু হয়। এদিকে আমিনা বেগম ও ময়না দুজনে একে অপরের সাথে মিলে পরিকল্পনা করতে থাকে কীভাবে প্রেরণাকে শায়েস্তা করা যাবে। অনেক ভেবে প্রেরণার জন্য চরম জঘন্য পরিকল্পনা করে আমিনা বেগম বলে, অনেক সহ্য করছি, আর না। এবার আমি ওই প্রেরণাকে জব্দ করার উপায় পেয়ে গেছি। খুব জ্বালিয়েছে আমায়। এবার আমি ওরে
এই পৃথিবী থেকে চিরকালের মতো তাড়িয়ে দেব। ময়না উৎফুল্ল হয়ে বলে, তুমি সত্যি বলছো ফুপু? কিন্তু এটা কেমনে সম্ভব? তুমি শুধু দেখে যা আমি কি কি করি। প্রেরণা সিজার চলতে থাকে। সাদিক বাইরে দাঁড়িয়ে হেঁটে পায়চারি করতে থাকে উত্তেজিত হয়ে। এর মধ্যে একজন নার্স একটি বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসে। নার্সটি বাচ্চাটিকে সাদিকের কোলে তুলে দিয়ে বলে, এই নিন, আপনার মেয়ে হয়েছে। সাদিক খুশিতে নিজের মেয়েকে কোলে তুলে নেয়। তারপর ডাক্তারকে প্রশ্ন করে, আমার স্ত্রী কেমন আছে? ওনার অবস্থা খুব একটা ভালো না। অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার ওনাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে। এখন সবটাই সৃষ্টিকর্তার হাতে। প্রেরণা এমন অবস্থা সাদিককে ভীষণ পীড়া দেয়। 2 দিন পর সাদিকের জীবনে অনেকটাই পরিবর্তন হয়। সে নিজের ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত। প্রেরণা এখন চিকিৎসাধীন থাকায় নিজের মেয়ের দায়িত্ব তাকে একাই পালন করতে হচ্ছে। আমিনা বেগম ময়না মাঝে মাঝে আলগা পিরিত দেখাতে আসলেও তাদের উপর সাদিক ভরসা পায় না। আমিনা বেগম একদিন কিছু টাকা নিয়ে হাসপাতালে চলে যায়। প্রেরণার দায়িত্বে থাকা নার্সকে তিনি বলেন, এই যে শোনো, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন। ওই প্রেরণা মানে আমার বৌমার অবস্থা এখন কেমন? আগে থেকে একটু ভালো। তুমি একটা কাজ করতে পারবা? কী কাজ? যখন ওই কেবিন ফাঁকা হবে তখন আমাকে খাবার দিতে হবে। তোমাকে এদিকটায় খেয়াল রাখতে হবে আর আমাকে জানাতে হবে। কিন্তু এসব কেন বলুন তো? আমিনা বেগম ওই নার্সের সামনে এক ব্যাগ টাকা ধরে বলে, ফল খেতে দিচ্ছি, খাও। কোনো গাছে ফল সেটা জানার চেষ্টা করো না। নার্স লোভী হয়ে যায়। তার চোখে টাকার লোভ ভেসে ওঠে। এরপর যখন কেবিন ফাঁকা হয় তখন সে আমিনা বেগমকে খবর দেয়। আমিনা বেগম সেই সময় ঢুকে পড়ে কেবিনে। প্রেরণা তখন ঘুমাচ্ছিল। আমিনা বেগম দ্রুত একটি বালিশ নিয়ে চেপে ধরে প্রেরণার মুখ। ময়না এসেছিল তার সাথে। প্রেরণা ছটফট করতে তিনি ময়নাকে ইশারা দেন। ময়না প্রেরণার হাতগুলো জাপটে ধরে যাতে সে কিছু করতে পারে না। প্রেরণা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না। আমেনা বেগম আরও বেশি শক্তভাবে চেপে ধরে বালিশ আর বলতে থাকে, তার মৃত্যু আমাদের শান্তি দিবে। অনেক জ্বালিয়েছিস, এবার মর তুই। একসময় প্রেরণা নিস্তেজ হয়ে যায়। আমেনা বেগম ময়না বলে, ফুপু, কাম খতম। অবশেষে এই কাটা আমাদের জীবন থেকে বিদায় নিল। আমিনা বেগম বালিশটা সরিয়ে প্রেরণার নিঃশ্বাস হচ্ছে কিনা পরখ করে নেয়। শ্বাস খেয়ে চলছে কিনা দেখে প্রেরণার মৃত্যু নিশ্চিত করে। আনন্দ প্রকাশ করতে বলে, আমাদের উদ্দেশ্য তাহলে সফল হলো। এখন তাড়াতাড়ি এখান থেকে চল। কেউ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যাঁ চলো। দুজনে বেরিয়ে এসে অতঃপর আমিনা বেগম নার্সকে বলে, এদিকে কেউ আসেনি তো? না, ভালো। তুই বেশ ভালো কাজ করছিস। তোর কাজে আমি খুব খুশি। এই নে, ধর তোর টাকা। ধন্যবাদ। আমিনা বেগম ও ময়না আনন্দ করতে করতে বের হয়ে আসে। সময় গড়িয়ে চলে নিজের মতো, কখনো কারো জন্য অপেক্ষা করে না। সেই দিন প্রেরণা মৃত্যুর পর কেটে গেছে অনেকগুলো দিন, বলতে গেলে বছর। চলে গেছে 20টি বছর। এই 20 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সাদিক ওর ময়নার ঘরে মিলি নামের একটি মেয়ে এসেছে। তবে সাদিকের প্রেরণার পুতুলকে বেশি গুরুত্ব দেয়, অনেক বেশি ভালোবাসে, যার জন্য মিলির হিংসার শেষ নেই। আমিনা বেগম এখনও বেঁচে আছেন এবং এই বয়সে বেশ ভালোই আছেন। সবসময় ময়না আর মিলিকে নিয়ে পুতুলের পিছনে লাগার ফন্দি করে। কিন্তু পুতুলকে জব্দ করা এত সহজ নয়, কারণ সে হচ্ছে একদম তার মা প্রেরণার মতো। সৎ মায়ের সে অত্যাচারিত কোনো মেয়ে যে সে নয়, বরং প্রতিবাদী এক মেয়ে। সে সবসময় নিজের অধিকার জাহির করে, কখনো কাউকে এক চুলো ছাড় দেয় না। তাই তো আজ সকালে তার প্রতি বিরক্ত। মেয়েটা একাই 3 জনের মাথার ব্যথা, বিস্ফোরার মতো আটকে আছে সবার জীবনে। আমিনা বেগম একসাথে মিলে এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছিল। আমিনা বেগম বলেছিল, ওর মাকে যেভাবে পথ থেকে সরিয়েছিলাম, ওর বেলাতেও মনে হয় তাই করতে হবে। ময়নাও তালে তালে মিলিয়ে বলতে থাকে, হা, তুমি তাই করো। এই মাইয়াটা আমার হাড্ডি জ্বালাইয়া রাইখা দিল, এর একটা ব্যবস্থা তো করণই লাগবো। তুই চিন্তা করিস না, আমি এবার সব ব্যবস্থা করব ওকে পথ থেকে সরিয়ে ফেলার জন্য। দরজায় দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনে নেয় পুতুল। রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তার মানে সৎ মা দাদি মিলে তার মাকে মেরে ফেলেছিল। আমি আজ সব সত্যি জানতে পারলাম। এবার এদের খারাপ কাজে শাস্তি দেবার পালা। আমি আল্লাহর কসম করে বলছি, আমার মায়ের খুনিদের উপযুক্ত শাস্তি দিব। কয়েকদিন থেকে গ্রামে শোনা যাচ্ছিল ভূতের উৎপাতের কথা। সবাই নাকি রাতে একটা লাল পেটে শাড়ি পরা এলোমেলো চুলের নারীমূর্তি দেখতে পাচ্ছে। এই নিয়ে গ্রামে বেশ গুজব রটিয়েছিল। অনেকে নিজের মতো গল্প বানিয়েও শুনিয়ে যাচ্ছিল সকলে। ময়না ও আমিনাও ইদানিং বেশ ভীত হয়েছে। এদিক একদিনের কথা, ময়না রাতে টয়লেটে গেলে সেই ছায়ামূর্তি দেখতে পায়। ভয়ে শিউরে উঠে চিৎকার দিয়ে পালায়। আবার আমিনাও
নিজের ঘরের উঠোনের পাশে উদ্ভট ছায়ামূর্তি বাইরে এসে সেই ছায়ামূর্তি দেখে। এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল তারা। এমনকি এক রাতের কথা, সাদিক কিছু জরুরি কাজে বাইরে গেছে, তার সাথে গেছে পুতুলও। বাড়িতে মিলি, ময়না আর আমিনা একাই। রাত 12টা বাজতেই বাড়ির মধ্যে বিভিন্ন অদ্ভুতের কাণ্ডকীর্তি ঘটতে থাকে। সবাই ভয়ে শিউরে ওঠে। দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এক ছায়ামূর্তি, এগিয়ে যায় আমিনার দিকে। আমিনা ভয়ে মা গো বাবা করে চিৎকার করতে থাকে, কিন্তু তার এই চিৎকার কারো কানে পৌঁছাতে পারে না। ছায়ামূর্তি একদম কাছে এসে বলে, আপনি আমায় মেরে ফেলেছিলেন তাই না মা? আমি আজ প্রতিশোধ নিতে ফিরে এসেছি। কে তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি প্রেরণা। ময়না বলে, তুমি কিভাবে প্রেরণা হতে পারো? তোমাকে তো আমরা দুজনে মিলে মেরে ফেলেছিলাম। মিলি চমকে ওঠে, বলে, এসব তুমি কি বলছো? তোমরা কাকে খুন করছো? তোকে পরে সব বুঝিয়ে বলবো, আপাতত তুই চুপ থাক। ছায়ামূর্তি বলে, আজ আমি নিজের মৃত্যুর প্রতিশোধ নিব, তোদের দুজনের ঘাড় মটকে দেব। আমি না ভয়ে ছায়ামূর্তির পায়ের কাছে বসে পড়ে মিনতি করে বলে, এমন করো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চেয়ে আর কি হবে? আপনি কি পারবেন আমার জীবন ফিরিয়ে দিতে? তুমি যা চাও তাই করবো, শুধু আমাদের ছেড়ে দাও। বেশ, তাহলে পুলিশের কাছে গিয়ে নিজেদের সব দোষ স্বীকার করে নাও। আচ্ছা, আমরা কাল পুলিশের কাছে গিয়ে সব দোষ স্বীকার করে নেব যে আমরাই তোমাকে খুন করছি। তার আর প্রয়োজন হবে না, আমরা এসে গেছি। বলে কিছু পুলিশ সদস্য চলে আসে। তাদের সাথে আসে সাদিকও। সাদিক ঘৃণা ভরে বলে, ছি আম্মা, তোমার থেকে এমন আশা করিনি। কী দোষ করেছিল প্রেরণা? কেন তুমি ওকে খুন করেছিল? ছায়ামূর্তি নিজের আসল চেহারা আসে। সে আসলে পুতুল, যে নিজের মাকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই সাজে সেজেছিল। পুতুল সবার সামনে কান্নায় ভেঙে পড়ে, তোমাদের প্রতিহিংসার জন্য আমার মা হিনা বড় হয়ে হয়েছে। তোমাদের আমি ঘৃণা করি, তবে আমি জানি আমার মা যেখানেই থাকুক আর সে বড্ড খুশি হবে তোমাদের এই পরিণাম দেখে। পুলিশ আমিনা আর ময়নাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুতুল সাদিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিলি এসে পুতুলকে জড়িয়ে ধরে বলে, তুমি কেঁদো না আপু, আমি আমার আম্মুকে কখনোই ক্ষমা করবো না। তোমাকে আমি যতই অপছন্দ করি না কেন, আমার আম্মুর এই চরমকৃত কাজ আমি সমর্থন করি না। সে শাস্তি ডিজার্ভ করে। পুতুল মিলিকে জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। আজ সকলেই যেন তার কান্না থামাতে ব্যর্থ। এক মাহারা মেয়ের আর্তনাদ ভারী হয়ে উঠছে চারিদিকের পরিবেশ। এই পরিস্থিতিতে হয়তো সান্ত্বনা কাজ করে না, কাজ করে শুধু আবেগ আবেগ আবেগ, আবেগ আর আবেগ। সবশেষে পুতুল নিজের মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চোখের জল মুছে সামান্য হাসার চেষ্টা করে বলে, তুমি শান্তি পেয়েছো তো মা? তোমার দোষীদের শাস্তি দেবে, দেখবে আমি ওদের ঝুলিয়ে তারপর শান্তিতে নিঃশ্বাস নেব। তুমি উপর থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আমি তোমার মেয়ে, আমার মায়ের মেয়ে। সমাপ্ত। মায়ের মেয়ে সত্য ঘটনা অবলম্বনে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।